আজকে আসলে আমাদের জেনেটিক্স এর প্রথম ক্লাস। আসলে আনফরচুনেটলি সিস্টেমের বোঝার কারণে একটু সমস্যার কারণে আমাদের দেরি হলো। তো জেনেটিক্সে আমরা মোটামুটি 20টা ক্লাসের মধ্যেই আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রথম ক্লাস আমরা রেখেছি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড এন্ড নিউক্লিওটাইড। ডক্টর, আমি প্রথমে আমার নিজের ইন্ট্রোডাকশনটা একটু দিচ্ছি। আমি ডাক্তার চাকলাদার মোহাম্মদ কামাল জিন্নাহ। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আমি এমবিবিএস কমপ্লিট করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, এমফিল করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট। তো আজকে যেটা আমাদের টপিক ছিল নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। তো এই তিনটার একটা ছবি আমি এখানে দেখিয়েছি। এই ছবিটার মধ্যে একটা ডিএনএ এর আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড নাইট্রোজেন আর বেস, সুগার এবং ফসফেট নিয়ে হয়। আর বেস আর সুগার যখন থাকে তখন সেটাকে আমরা বলি নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন নিউক্লিওটাইড। আর অনেকগুলো নিউক্লিওটাইড ডাবল বন্ড হিসেবে, ডাবল স্ট্র্যান্ড হিসেবে যখন থাকে তখন এটাকে আমরা ডিএনএ বলি। আর এই এক একটা নিউক্লিওটাইড যখন একটা সিঙ্গেল চেইনে থাকে তখন আমরা আরএনএ বলি। তো আজকের ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো? আমরা ক্লাস শেষে আমাদের স্টুডেন্টরা মলিকুলার বায়োলজি এন্ড জেনেটিক্স এর ডিফাইন করতে পারবে, নিউক্লিক অ্যাসিডকে ডিফাইন করতে পারবে, নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা এক্সপ্লেইন করতে পারবে, নিউক্লিওসাইডের ডেফিনিশন, কেমিস্ট্রি আর ফাংশন ডিসক্রাইব করতে পারবে, আর নিউক্লিওটাইডের ডেফিনিশন, কেমিস্ট্রি আর ফাংশনটা এক্সপ্লেইন করতে পারবে। তাহলে প্রথমে আমরা চলে আসি আমাদের সার্ট কার্ড নেম, যেটা মলিকুলার বায়োলজি এন্ড জেনেটিক্স। মলিকুলার বায়োলজি আসলে নামের মধ্যেই অর্থটা লুকায় আছে, বায়োলজি অন মলিকুলার লেভেল। সো আমরা যদি ডেফিনিশনটা সুন্দরভাবে বলি, মলিকুলার বায়োলজি ইজ এ ব্রাঞ্চ অফ বায়োলজি। এটা বায়োলজির একটা ব্রাঞ্চ দ্যাট কনসার্ন উইথ মলিকুলার বেসিস অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। এই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কোথায় হয়? একটা বায়োলজিক্যাল যে কোনো অর্গানিজমের স্ট্রাকচারাল ইউনিট সেল, তাহলে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা হয় সেল। এবং সেলের মধ্যে সাধারণত মলিকুলার সিনথেসিস, মডিফিকেশন, মেকানিজম, ইন্টারঅ্যাকশন এগুলো হয়। তাহলে আমরা ডেফিনিশনটা বলতে পারি molecular biology is the branch of biology that concern with molecular basis of biological activity in and between cell, including molecular synthesis, modification, mechanism and interaction. একটু জটিল হয়ে যায় ডেফিনিশনটা। আমরা যদি আরেকটু সহজভাবে বলি, এই যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, এই তিনটা নিয়েই আসলে মলিকুলার বায়োলজি। So molecular biology is study of biology on a molecular level. এই মলিকুল বলতে কোন মলিকুল? আমরা যখন প্রথম কার্ডে পড়েছি মলিকুল বলতে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তখন আমরা নিউক্লিক অ্যাসিডকে একটা বায়োমলিকুল বলেছি। তাহলে এখানে মলিকুলার লেভেল বলতে আসলে নিউক্লিক অ্যাসিড লেভেলে, ইনক্লুডিং দ্য স্ট্রাকচার, ফাংশন এন্ড মেকআপ অফ biologically important molecules such as DNA, RNA and protein. তাহলে আমাদের যদি ডেফিনেশন আসে মলিকুলার বায়োলজি, আমরা বলতে পারি মলিকুলার বায়োলজি ইজ দ্য স্টাডি অফ বায়োলজি অন মলিকুলার লেভেল। ভালো যদি বলতে পারি এক্সপ্লেনেশন সহ, যদি না পারি এটুক বললেও হবে, স্টাডি অফ বায়োলজি অন মলিকুলার লেভেল। আর এখানে মলিকুল বলতে আমরা ডিএনএ, আরএনএ কেই মূলত বুঝছি। এবার আসি আমরা জেনেটিক্স এর ডেফিনেশনে। জেনেটিক্স এই বায়োলজিরই একটা ব্রাঞ্চ। এটা জিন, জেনেটিক ভেরিয়েশন আর হেরিডিটির সাথে রিলেটেড। এই জন্য আমরা বলতে পারি জেনেটিক ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি কনসার্নড উইথ জিন, জেনেটিক ভেরিয়েশন এন্ড হেরিডিটি ইন অর্গানিজম। প্রশ্ন আসে জিন কি, জেনেটিক ভেরিয়েশন কি, হেরিডিটি কি? জিন কি, জেনেটিক ভেরিয়েশন কি, এটা আমরা ভিতরে ইলাবোরেট ডিসকাস করব। এখন আমরা দেখি হেরিডিটি কি। অ্যাকচুয়ালি জেনেটিক্স এর ডেফিনিশনে আরেকটা শর্ট একটা ডেফিনিশন আমরা অসময় দিই, ইট ইজ দ্য স্টাডি অফ হেরিডিটি, যেটা বাংলায় হেরিডিটিকে আমরা বুঝি বংশগতি। এবার আমরা আসি হেরিডিটি কাকে বলে। হেরিডিটির আর দুটো সিনোনিমস আছে, ইনহেরিটেন্স অথবা বায়োলজিক্যাল ইনহেরিটেন্স। একই কথা, বংশগতি। ইট ইজ দ্য পাসিং অফ ট্রেটস ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং। ট্রেট বলতে আমরা কি বুঝি? ট্রেট মানে বৈশিষ্ট্য।
প্যারেন্টস থেকে তার চাইল্ড অথবা অফস্প্রিং এ যে বৈশিষ্ট্যগুলো যায়, যেমন কতটা লম্বা হবে, তার হেয়ারের কালার কেমন হবে, তার আইরিশের কালার কেমন হবে, তার ইনসুলিন কেমন সিক্রেশন হবে, সবকিছু মোটামুটি একটা মানুষের জীবন যা লাগে সবকিছু কিন্তু তার জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড থাকে। তো সেটা তার প্যারেন্টস থেকে সে কিছুটা ইনহেরিট করে, এটাকে আমরা হেরিডিটি বলি। ইট ইজ দ্যাট পাসিং অফ ট্রেটস ফ্রম প্যারেন্টস টু দ্য অফস্প্রিং। এখন এই ট্রেটসটা কিভাবে পাস হয়, এটা মূলত জিনের মাধ্যমে পাস হয়। এর জন্য আমরা এই ডেফিনিশনটাকে এভাবেও বলতে পারি, heredity is a biological process where a parent passes certain genes to their children or offspring. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এমন না যে শুধু চিলড্রেন পর্যন্তই, তার অফস্প্রিং, গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার কয়েকটা জেনারেশন পরেও সেটা পাস হতে পারে। তাহলে আমরা মোটামুটি মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, হেরিডিটি তিনটা জিনিস সম্পর্কে একটা আইডিয়া পেলাম, একটা ডেফিনিশন আমরা বলতে পারলাম। এবং আমরা দেখলাম যে এই জেনেটিক্স, হেরিডিটি, মলিকুলার বায়োলজি এটা মূলত ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের সাথে রিলেটেড। তো এই যে জেনেটিক্স আমরা ডেফিনিশন পড়লাম, এখন জেনেটিক্সটার বেসিসটা কি? কেমিক্যাল বেসিস বা বেসিস অফ জেনেটিক্স, there are two macromolecules that form the basis of genetics. One is DNA, that means deoxyribonucleic acid. Another is RNA, that means ribonucleic acid. একটু খেয়াল করে দেখলে দেখবো দুটোই কিন্তু নিউক্লিক অ্যাসিড Na, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা রাইবোনিউক্লিক অ্যাসিড। এগুলো আমরা ডিটেইলস পরে ডিসকাস করব যে দুটো নাম দুটো কেন দু রকম হলো। তো সোজা কথা, কেমিক্যাল বেসিস হচ্ছে ডিএনএ এবং আরএনএ, এবং ডিএনএ এবং আরএনএ দুটোই নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এখন জানার চেষ্টা করি নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিড কিভাবে গঠিত হয়। এই যে ডিএনএ স্ট্রাকচার আমরা দেখছি, এই যে সিঙ্গেল এক একটা মনোমার বা স্ট্রাকচারাল ইউনিট বা বিল্ডিং ব্লক একটা নাইট্রোজেনাস বেস, সুগার এবং ফসফেট দিয়ে গঠিত, এবং ডাবল স্ট্যান্ডার্ড। ডিএনএ ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএ এর ক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তাহলে দেখা যাচ্ছে আসলে নিউক্লিক অ্যাসিড আর কিছুই না, কম্বিনেশন অর পলিমারাইজেশন অফ নিউক্লিওটাইড, সেটা রাইবোনিউক্লিওটাইড হোক বা ডিঅক্সিরাইবো। আরএনএ এর ক্ষেত্রে রাইবোনিউক্লিওটাইড আর ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে নিউক্লিওটাইড গঠিত হয় পলিমারাইজেশন অফ নিউক্লিক অ্যাসিড গঠিত হয় পলিমারাইজেশন অফ নিউক্লিওটাইড দ্বারা, এবং এই নিউক্লিক অ্যাসিড জেনেটিক্স এর কেমিক্যাল বেসিস। এই দুটোকে মিলে আমরা ডেফিনিশনটা বলি, নিউক্লিক অ্যাসিড আর দ্য পলিমার্স অফ নিউক্লিওটাইড দ্যাট ফর্ম দ্য কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। যদি পরীক্ষায় আমরা টোটালটা ভুলেও যাই, আমি যদি বলি নিউক্লিক অ্যাসিডস আর দ্য পলিমার অফ নিউক্লিওটাইডস, এটুকু বললেও হবে, তবে দ্যাট ফর্ম দ্য কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি এটা বললে আরো ভালো হয়, অর্থাৎ এটার ভূমিকাটা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে একটা ওয়াল যদি আমরা বলি পলিমার অফ ব্রিক্স, তাহলে ব্রিক্সটা হচ্ছে ওয়ালের স্ট্রাকচারাল ইউনিট। ঠিক একইভাবে নিউক্লিক অ্যাসিড যদি নিউক্লিওটাইডের পলিমার হয়, তাহলে নিউক্লিওটাইড কি? এই যে আমরা ডিএনএ এর মধ্যে দেখছি এক একটা নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডটা কিছুই না, নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মনোমার অথবা বিল্ডিং ব্লক অথবা স্ট্রাকচারাল ইউনিট, যেটাই বলি। আর প্রতিটা নিউক্লিক অ্যাসিড একটা নাইট্রোজেনাস বেস, একটা সুগার আর ফসফেট দিয়ে গঠিত। তাহলে আমরা যদি নিউক্লিওটাইডকে ডিফাইন করতে চাই, নিউক্লিওটাইডস আর স্ট্রাকচারাল ইউনিটস or monomer or building blocks of nucleic acid composed of nitrogenous base, a pentose monosaccharide and 1, 2 or 3 phosphate groups. তাহলে এই ডেফিনিশনটায় আমরা দুটো পোর্শন, একটা আমি ব্লু কালার করেছি, একটা ব্ল্যাক কালার। প্রথমটা হচ্ছে এটার ফাংশনটা কি, এটা স্ট্রাকচারাল ইউনিট বা বিল্ডিং ব্লক অথবা মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। আর সেকেন্ড, এটার কম্পোজিশন, তিনটে কম্পোজিশন, নাইট্রোজেন বেস, পেন্টোজ মনোস্যাকারাইড। এরপরে একটা ফসফেটও থাকতে পারে, দুটো ফসফেটও থাকতে পারে, তিনটা ফসফেট। যেমন আমরা এই স্ট্রাকচারটাই দেখি, এটা একটা নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন,
তার সাথে সুগার, রাইবোজ সুগার যোগ হয়েছে। অ্যাডিনিন আর সুগার যখন যোগ হয় সেটার নাম হয়ে যায় অ্যাডিনোসাইন। সুগার যোগ হলে অ্যাডেনিন, নিনের পরিবর্তে ওসাইন হয়ে যায়। আর যখন একটা ফসফেটের সাথে যুক্ত হয় সেটার নাম হয় অ্যাডিনোসিন মনোফসফেট। এবং এই সুগার এবং ফসফেট, ফসফেটটা মূলত ফসফরিক অ্যাসিড থেকে আসে। এই দুটো স্টার বন্ড বা স্টার লিংকের মাধ্যমে সংযুক্ত থাকে। আমরা জানি স্টার বন্ড বলা হয় একটা অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ এবং অ্যালকোহলের হাইড্রোক্সিল গ্রুপ, এই দুটোর মধ্যে, এখানে একটা কার্বক্সিল গ্রুপ ছিল, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, দুটোর মধ্যে যে বন্ড হয় এটাকে আমরা স্টার বন্ড বলি। একটা ফসফেট যখন যুক্ত হলো এটার নাম হয়ে গেল অ্যাডিনোসিন মনোফসফেট। এর সাথে যখন আরেকটা ফসফেট যোগ হলো তখন অ্যাডিনোসিন ডাইফসফেট, আরেকটা ফসফেট যোগ হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা ডেফিনিশন দেখলাম মনোফসফেট হতে পারে, ডাইফসফেট হতে পারে, ট্রাইফসফেট। অ্যাকচুয়ালি জেনেটিক্সের যখন আমরা ডিএনএ বা আরএনএ পড়ব তখন আসলে মনোফসফেট গ্রুপটাই তার কম্পোজিশন হিসেবে থাকে, কিন্তু সিনথেসিসের স্টার্টিং এ ডাইফসফেট ট্রাইফসফেট গ্রুপটাও থাকে। এবং অন্যান্য যেমন ফাংশন যেমন এনার্জি ট্রান্সপোর্ট, কেমিক্যাল মেসেঞ্জার, এই সমস্ত ক্ষেত্রেও কোএনজাইম হিসেবে ডাইফসফেট ট্রাইফসফেটও কাজে লাগে। তো সেই হিসেবে আমরা নিউক্লিওটাইড বলবো আগে যেটা বলেছিলাম যে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড কম্পোজড অফ 3 থিংস। এখন আলাদাভাবে অনেক সময় কোশ্চেন আসে রিটেন বা ভাই ভাই, হোয়াট আর দ্য কম্পোজিশন অফ নিউক্লিওটাইডস। তো আমরা দেখলাম নিউক্লিওটাইডস একটু মনে রাখার সুবিধার জন্য অনেকে ভুলে যায় কিনা টাইডস দিয়ে মনে রাখতে পারি, মানে তিনটা। আসলে টাইডস বলতে আসলে তিন বোঝায় না, জাস্ট মনে রাখার জন্য। এই নাইট্রোজেনাস বেস একটা কম্পোজিশন, পেন্টোজ মনোস্যাকারাইড একটা কম্পোজিশন, আর ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে। এখন এই যে আমরা তিনটা কম্পোজিশন দেখলাম, নাইট্রোজেন বেস, পেন্টোজ মনোস্যাকারাইড, ফসফেট, এর ভিতরে নাইট্রোজেন বেস আর মনোস্যাকারাইড এটা একটু বুঝতে হয়। বিশেষ করে নাইট্রোজেন বেসটা আমাদের কাছে একটু কঠিনই লাগে, স্টুডেন্টদের কাছেও কঠিন লাগে, সবার কাছে, কিন্তু কিছু ফিগার দিয়ে সুন্দরভাবে আমরা বুঝলে এটা আসলে আর কঠিন মনে হবে না। নাইট্রোজেন বেস, নাইট্রোজেনাস বেস, তার মানে কিছু বেস যার ভিতর নাইট্রোজেন আছে। আমি একটা ফিগার দেখাচ্ছি। অ্যাডেনিন, গুয়েনিন, সাইটোসিন, ইউরাসিন, থাইমিন, এই সবগুলোর মধ্যে আমরা দেখছি নাইট্রোজেন আছে। নাইট্রোজেন, 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 নাইট্রোজেন। তো এইগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস। কিন্তু একটা জিনিস আমরা মাঝে মাঝেই কনফিউজ হয়ে যায় যে পিউরিন বেস বা পাইরিমিডিন বেস, আর একটা হচ্ছে পিউরিন রিং বা পাইরিমিডিন রিং, বা সিম্পলি পিউরিন এন্ড পাইরিমিডিন। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন দুধ আর দই অথবা ঘি, তো পিউরিন এন্ড পাইরিমিডিন তার হচ্ছে মূল কম্পাউন্ডস, সেখান থেকে কিছু চেঞ্জ হয়ে না পিউরিন বেস হয়। পাইরিমিডিন মূল প্রোডাক্ট, সেখান থেকে কিছু চেঞ্জ হয়ে পাইরিমিডিন বেস হয়। তাহলে এই নাইট্রোজেনাস বেস জানার আগে আমাদের একটু জানতে হবে পিউরিন কাকে বলে, পাইরিমিডিন কাকে বলে। আচ্ছা, নাইট্রোজেনাস বেসের ডেফিনিশন যদি আমরা আসি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, নাইট্রোজেনাস বেস আর দ্য nitrogen containing base belong to two families of compounds, purine and pyrimidine। অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিন এই দুটো কম্পাউন্ডস এর কিছু ডেরিভেটিভস কে আমরা নাইট্রোজেনাস বেস বলি। তো নাইট্রোজেনাস বেস এটা কিন্তু পিউরিন বা পাইরিমিডিন না, এরা পিউরিন বা পাইরিমিডিনের ডেরিভেটিভস। তাহলে আমরা দেখি পিউরিন কাকে বলে, পাইরিমিডিন কাকে বলে। আমরা এখানে দেখছি পিউরিন একটা 9 অ্যাটম কম্পাউন্ড। তাহলে পিউরিন যে 9 অ্যাটম হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক কেন বলছি, এটা একটা বেনজিন রিং, এটা যেভাবে সাইক্লিক আছে এই সাইকেলটা কিন্তু সেভাবে নাই। এটা হচ্ছে একটা পাইরিমিডিন নিউক্লিয়াস, এটা ইমিডাজল, দুটো একরকম না, যদি হেটারোসাইক্লিক। আর 9 অ্যাটম আর ডেফিনেটলি অর্গানিক। তো আমরা পিউরিনের ডেফিনেশনটা বলছি, পিউরিন ইজ এ 9 অ্যাটম হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা হচ্ছে এটার আমি স্ট্রাকচারটা বললাম। এখন এটার মধ্যে কি হয়, একটা পাইরিমিডিন রিং আর একটা ইমিডাজল রিং, এই দুটো কমন একসাথে কনডেন্স থাকে।
এই যে আমি দেখিয়েছি, এটা হচ্ছে একটা পাইরিমিডিন রিং, আর এটা হচ্ছে ইমিডাজল রিং, দুটো একসাথে মিলে হয় পিউরিন। তাহলে পিউরিন হচ্ছে একটা 9 অ্যাটম হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। এই যে পিউরিন, যেমন আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, দুধ থেকে ঘি বা মাখন জাস্ট একটু চেঞ্জ করতে হয়। এই যে আমি দেখি পিউরিন রিংটায় নাইট্রোজেনাস 1 1 3 7 9 চারটা পজিশনে নাইট্রোজেন আছে। এইটা অ্যাটম নাম্বারটা এন্টি ক্লকওয়াইজ, পিউরিনের ক্ষেত্রে অ্যাটম নাম্বার গুলো হয় এন্টি ক্লকওয়াইজ, 1 2 3 4 5 6 7 8 9। এখন এই পিউরিন রিং এর এই যে 6 নাম্বার পজিশনে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কার্বন আছে, হাইড্রোজেন আছে। ওই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস করে ওটাকে যদি একটা অ্যামাইনো গ্রুপ আমরা ঢুকায় দিই, তখন ওটার নাম হয়ে যায় 6 অ্যামাইনো পিউরিন, অর্থাৎ অ্যাডেনিন। অর্থাৎ অ্যাডেনিন আর কিছুই না, পিউরিনের 6 পজিশনে একটা অ্যামাইনো গ্রুপ অ্যাড হলেই সেটাকে আমরা অ্যাডেনিন বলতে পারি। এই জন্য অ্যাডেনিনের কেমিক্যাল নামটা হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। আমি এটা পরে দেখাবো বা স্লাইডে আমি লেখানোর সুযোগ দিব। আর গুয়েনিনের ক্ষেত্রে ওটাতেও অ্যামাইনো অ্যাসিড যোগ হয়, অ্যামাইনো গ্রুপ, কিন্তু সেটা হয় 1 পজিশনে, আর 6 পজিশনে যোগ হয় অক্সিজেন, নাম গুয়েনিন, 2 অ্যামাইনো 6 অক্সি। তাহলে আমরা দেখছি পিউরিনের কিছু চেঞ্জ হলে পিউরিন বেজ আমরা পাই। পিউরিন বেজেস আর ডেরিভেটিভস অফ 9 অ্যাটম অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে বেস কিন্তু আমরা এখানে দুটো দেখিয়েছি, আরো বেস আছে। তো না, মূল যে পিউরিন, সেই পিউরিনের কিছু ডেরিভেটিভ, যেমন আমরা একটু বলেছি দুধের থেকে মাখন, ঘি, দই, ছানা, মিষ্টি অনেক ডেরিভেটিভ হতে পারে। তো আমরা দুটো মেইন পিউরিন বেজের স্ট্রাকচার দেখিয়েছি, অ্যাডেনিন আর গুয়েনিন। কিন্তু এছাড়াও কিন্তু আরো আছে প্রায় 9টার মতো, প্রায় 9টা না 8টার মতো পিউরিন বেজ আছে। এই যে এর আমার মূল পিউরিন, সেখান থেকে অ্যাডেনিন হতে পারে, গুয়েনিন হতে পারে, হাইপোজেন্থিন হতে পারে, জেনথিন হতে পারে, আরো আছে থিওব্রোমিন, ক্যাফিন, ইউরিক অ্যাসিড, আইসোগুয়েনিন। আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য আসলে মূলত 5টা জানলেই হয়। মেইনলি জানতে হয় অ্যাডেনিন আর গুয়েনিন, এটাকে আমরা বলি মেজর পিউরিন বেস। আর মাইনরের মধ্যে হাইপোজেন্থিন, জ্যানথিন, আর ইউরিক অ্যাসিডটাও কখনো কখনো ক্লিনিক্যাল রিলেশনে আসে। তাহলে আমরা যদি এক্সাম্পল অফ পিউরিন বেস বলি, তাহলে পিউরিন বেস মূলত দুই ধরনের, মেজর পিউরিন বেস, মাইনর পিউরিন বেস। এভাবে যদি আসলে অ্যান্সার করতে পারি এক্সাম্পল অফ পিউরিন বেস, তাহলে বেশি ভালো মার্ক পাওয়া যাবে। যদি একেবারেই মনে না থাকে তো দুটো বললেই হবে, অ্যাডেনিন আর গুয়েনিন। এই অ্যাডেনিন আর গুয়েনিন এই পিউরিন বেস গুলো ডিএনএ তে থাকে, আরএনএ ও থাকে। আর মাইনর পিউরিন বেজের মধ্যে আছে জ্যানথিন, হাইপোজ্যানথিন। তাহলে আমরা 4টা একটু কমন আমরা পিউরিন বেস পেলাম, তার ভিতর দুটো মেজর, দুটো মাইনর। আমি একটু আগে যে বলেছিলাম অ্যাডেনিনের কেমিক্যাল নামটা 6 অ্যামাইনো পিউরিন, অর্থাৎ পিউরিনের 6 পজিশনে অ্যামাইনো গ্রুপ অ্যাড হয়। গুয়েনিনের নাম 2 অ্যামাইনো 6 অক্সিপিউরিন। আর ওই যে একটু বলেছিলাম যে মাইনরের মধ্যে হাইপোজ্যানথিন আর জ্যানথিন দুটো টার্ম আছে। এটা আমরা পরে আরেকটু ডিসকাস করব যখন একটু ক্লিনিক্যাল রিলেশন আসবে বা স্ট্রাকচারটা একটু ডিটেইলস আসবে। আপাতত আমরা অ্যাডেনিন আর গুয়েনিন এই দুটো স্ট্রাকচারটাই ভালো করে মনে রাখি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিটেনেও আসে, ভাইভাতে খুব জিজ্ঞেস করা হয় যে আমরা এই যে 9 অ্যাটম বললাম, একটা পিউরিনের 9 অ্যাটম, এই অ্যাটম গুলো কি মানে একসাথে এমনিতেই থাকে না, আসলে এই অ্যাটম গুলো এক একটা সোর্স থেকে আসে। আমরা এখানে দেখছি প্রায় 1টা 2টো 3টা 4টা 5টা অ্যারো। তো এই সোর্স গুলো অনেক সময় রিটেনে আসে যে হোয়াট আর দ্য সোর্সেস অফ অ্যাটম ইন পিউরিন রিং। আমি পরের স্লাইডে আমি লিখে দিব, এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি ফিগারটা দিয়ে। যে 1 নম্বর অ্যাটম যেটা ছিল, অ্যাটমে
নাইট্রোজেন যে ছিল ওটা এসেছে অ্যাসপার্টেট নামক অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ থেকে, একটা নাইট্রোজেন। সেকেন্ড অ্যাটম যে কার্বন সেটা এসেছে ফরমাইল টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড থেকে, একটা ভিটামিন থেকে। 3 নাম্বার এবং 9 নম্বরের যে নাইট্রোজেন এটা এসেছে গ্লুটামিক নামক অ্যামাইনো অ্যাসিডের থেকে 3 আর 9 পজিশনে নাইট্রোজেন এসেছে। তাহলে এই দুটো কিন্তু একই সোর্স থেকে, 3 আর 9। আর 4, 5 আর 7 এই তিনটা একই সোর্স, গ্লাইসিন থেকে 4 আর 5 এর কার্বন আর 7 এর নাইট্রোজেন, এই তিনটাই এসেছে গ্লাইসিন থেকে। আর 6 পজিশনের কার্বনটা এসেছে রেসপিরেটরি কার্বন ডাই অক্সাইড, আমরা রেসপিরেশনের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় কার্বন ডাই অক্সাইড থেকে। আর 8 পজিশনের কার্বনটা এসেছে মিথাইল টেট্রাহাইড্রোফলেট। আমরা এখানে দেখেছিলাম 2 পজিশনের কার্বনটা ফরমাইল টেট্রাহাইড্রোফলেট আর এটা হচ্ছে মিথাইল টেট্রাহাইড্রোফলেট। তাহলে আমরা দেখলাম স্ট্রাকচারটা, এবার আমরা স্লাইডটা দেখি। সোর্স অফ অ্যাটম ইন পিউরিন রিংস। অ্যাটম 1টা হচ্ছে নাইট্রোজেন, সেটা এসছে অ্যাসপার্টেট থেকে। অ্যাটম 2 কার্বন, ফরমাইল টেট্রাহাইড্রোফলেট থেকে। অ্যাটম 3 আর 9 নাইট্রোজেন, গ্লুটামিন থেকে। অ্যাটম 4 কার্বন, 5 কার্বন এবং 7 নাইট্রোজেন, এই তিনটে এসেছে গ্লাইসিন থেকে। আর অ্যাটম 6 এর কার্বনটা এসেছে কার্বন ডাইঅক্সাইড থেকে। অ্যাটম 8 এর কার্বনটা এসেছে মিথাইল টেট্রাহাইড্রোফলেট। তো এটা আমাদের রিটেনে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয় সোর্স অফ অ্যাটমস ইন পিউরিন রিং। অ্যান্সারটা এরকম হলেই হবে। আর ওটা মনে রাখার জন্য আমরা একটা ফিগার, এই ফিগারটা আমরা যদি ল্যাপটপ অথবা যে কোনো ইসের মাধ্যমে যে আমরা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি তাহলে জিনিসটা মনে রাখা সহজ হবে। এবার আমরা পাইরিমিডিন, পিউরিন রিং, পিউরিন কাকে বলে, পিউরিন রিং কি কি আছে, পিউরিন বেস কি কি আছে আমরা পড়লাম। এবার পাইরিমিডিন, আমরা যখন পিউরিন পড়তে গিয়েছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে পিউরিন রিং এর যে 9 অ্যাটমের মধ্যে 6 অ্যাটমের যে একটা রিং ওটা কিন্তু পাইরিমিডিন রিং ছিল, আর পাশেরটা ছিল ইমিডাজল রিং। তো এই যে পাইরিমিডিন রিং 6 অ্যাটম একটা রিং, এটাকে আমরা বলি পাইরিমিডিন রিং, বা এই কম্পাউন্ডটাকে আমরা বলি পাইরিমিডিন। একটু পার্থক্য হচ্ছে পিউরিনের ক্ষেত্রে নাম্বারিংটা ছিল এন্টি ক্লকওয়াইজ, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে এটা ক্লকওয়াইজ। আচ্ছা ঠিক আছে, ওখানে ছিল 4টা নাইট্রোজেন, এখানে 2টো, ওখানে 1,3 ছিল, এখানে 1,3। তো এটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পাইরিমিডিনের ডেফিনিশন, পাইরিমিডিন ইজ এন না, এটা এ হবে, ইজ এ 6 অ্যাটম অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক অর্গানিক কম্পাউন্ড। এটা একটা 6 অ্যাটম অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড that contain nitrogen atom at 1 and 3 position in the ring. একটা 6 অ্যাটম অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক কম্পাউন্ড যেখানে 1 নম্বর আর 3 নম্বর পজিশনে নাইট্রোজেন থাকে, এটাকে আমরা বলি পাইরিমিডিন। ঠিক একই রকম ভাবে পিউরিনে যেমন বলেছিলাম তার ডেরিভেটিভস হয়, পাইরিমিডিনেও আমরা দেখি একটু পজিশনগুলোকে খেয়াল করি। 1, 2, 3, 4, 5, 6। 2 পজিশনে যদি অক্সিজেন আর 4 পজিশনে যদি অ্যামাইনো গ্রুপকে আমরা অ্যাড করি সেটার নাম হয়ে যায় সাইটোসিন। তাহলে সাইটোসিন অ্যাকচুয়ালি 2 অক্সি 4 অ্যামাইনো পাইরিমিডিন। সেকেন্ড 2 আর 4 দুই পজিশনে যদি অক্সি থাকে অর্থাৎ 2, 4 ডাইঅক্সি পাইরিমিডিন, ওটাকে আমরা বলি ইউরাসিল, যেটা শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়। আর একটা হচ্ছে 2, 4 ডাইঅক্সি, তার সাথে 5 মিথাইল গ্রুপ যোগ হবে, এটাকে আমরা বলি থাইমিন। তাহলে পাইরিমিডিন বেস মেইনলি 3টা, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। থাইমিন মানানটা একটু খেয়াল করে দেখতে হবে, THYMINE, এর কাছাকাছি একটা বানান আছে, আমরা থায়ামিন বলি।
তো এই থাইমিনের উচ্চারণ কিন্তু থাইমিনই হবে, থায়ামিন না, কারণ থায়ামিন একটা ভিটামিন, তখন বানানটা অন্যরকম হবে। তো এই দুটো বানান একটু কনফিউজ হয়ে যায়, দেখে আমি দুটো বানান পাশাপাশি রাখছি। না ঠিক আছে, এটা থাইমিন আর ওটা THIA, এটা ওয়াই আর ওটা THIA। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে পাইরিমিডিন বেস কাকে বলে? একই কথা, পিউরিনের যেমন ডেরিভেটিভস, এটা হচ্ছে পাইরিমিডিন বেস গুলো হচ্ছে পাইরিমিডিনের ডেরিভেটিভস। সো পাইরিমিডিন বেস আর ডেরিভেটিভস অফ 6 অ্যাটম অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কম্পাউন্ডস। সোজা কথা ডেরিভেটিভস অফ পাইরিমিডিন হচ্ছে পাইরিমিডিন বেসেস। সাইটোসিন বলেছিলাম 2-oxy 4-amino pyrimidine, ইউরাসিল 2,4-dioxy pyrimidine, থাইমিন 2,4-dioxy 2,4-dioxy 5-methyl pyrimidine। তাহলে এই যে তিন ধরনের মেইন পাইরিমিডিন পেলাম, এর ভিতর সাইটোসিনটা বোথ ডিএনএ তেও পাওয়া যায়, আরএনএ তেও পাওয়া যায়, ইউরাসিলটা অনলি আরএনএ তে পাওয়া যায়, আর থাইমিনটা অনলি ডিএনএ তে পাওয়া যায়। তাহলে অনেক সময় কোশ্চেনটা এইভাবে আসে, what are the purine and pyrimidine finds in DNA and RNA? তাহলে অ্যাডিনিন, গুয়েনিন, সাইটোসিন এই তিনটাই ডিএনএ এবং আরএনএ তে পাওয়া যায়, আর ডিএনএ তে পাওয়া যায় থাইমিন, আরএনএ তে পাওয়া যায় ইউরাসিল। তার মানে নাইট্রোজেনাস বেস ফাউন্ড ইন ডিএনএ হচ্ছে অ্যাডিনিন, গুয়েনিন, সাইটোসিন এন্ড থাইমিন, আর আরএনএ তে হচ্ছে অ্যাডিনিন, গুয়েনিন, সাইটোসিন আর ইউরাসিল। ওই যে থাইমিনের যে বানানটা বলেছিলাম, একটা হচ্ছে থাইমিন যেটা ডিএনএ তে, আর থায়ামিন এটা একটা ভিটামিন। আচ্ছা ঠিক আছে, পাইরিমিডিন আমরা মেজর ছাড়া মাইনর কিছু আছে কিনা আসলে ওটাও তো ইম্পর্টেন্ট না, বরং কিছু পাইরিমিডিনের মডিফাইড বেস পাওয়া যায়, মিথাইল সাইটোসিন, ডাইহাইড্রোইউরাসিল, এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট এটা জানা যে পাইরিমিডিন বেজের কিছু মডিফিকেশন হয়। সোর্স, আগেরবার যেমন আমরা পিউরিনের সোর্স বলেছিলাম, ঠিক একইভাবে পাইরিমিডিন কম্পাউন্ডে তার সোর্স এখানে অত বেশি না, মাত্র 3টা। আমরা দেখি আমার 1 পজিশন যে নাইট্রোজেন, আর 4 এর কার্বন, 5 এর কার্বন, 6 এর কার্বন, এই তিনটাই আসছে অ্যাসপার্টিক অ্যাসিড থেকে। আর 2 পজিশনের কার্বন এসেছে কার্বন ডাইঅক্সাইড থেকে, আর 3 পজিশনের নাইট্রোজেন এসেছে গ্লুটামিন থেকে। তাহলে সোর্স অফ অ্যাটম ইন দা পাইরিমিডিন রিং, অ্যাটম 1 হচ্ছে নাইট্রোজেন, 4, 5, 6 হচ্ছে কার্বন, এই চারটে এসেছে অ্যাসপার্টেট থেকে, আর অ্যাটম 2 এর কার্বন এসেছে কার্বন ডাইঅক্সাইড থেকে, অ্যাটম 3 এর নাইট্রোজেন এসেছে গ্লুটামিন থেকে। ভাইভাতে এই কোশ্চেনটাই সাধারণত জিজ্ঞেস করে বা অনেক সময় এমসিকিউ তেও আসে। এই স্লাইডটা মনে রাখলেই চলবে, ফিগারটা মনে রাখতে পারলে সহজে মনে থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা ডিসকাস করলাম নিউক্লিওটাইডের প্রথম যে কম্পোজিশন নাইট্রোজেনাস বেস। তাহলে আমরা দেখলাম দুই ধরনের নাইট্রোজেনাস বেস আছে, পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস, এবং সেগুলো পিউরিন এবং পাইরিমিডিন থেকে এসেছে। সেকেন্ড কম্পাউন্ড আমাদের নিউক্লিওটাইডের সেকেন্ড কম্পাউন্ড ছিল বেস, সুগার, একটা পেন্টোজ সুগার আমরা বলেছিলাম, পেন্টোজ সুগার, পেন্টোজ মনোস্যাকারাইড। এখানে পেন্টোজ মনোস্যাকারাইডের ভিতরে রাইবোজটাই হচ্ছে সেই মনোস্যাকারাইডস। আমরা একটু ফিগারটা দেখি, এটা একটা রাইবোজ সুগার, কার্বন 1, 2, 3, 4, 5, 5টা কার্বন, তাহলে একটা পেন্টোজ, এটা একটা পেন্টোজ, এবং 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ CH2OH, 1 নম্বর কার্বনে CHO, তাহলে এটা একটা অ্যালডিহাইড গ্রুপ রাইবোজ। আর এটা রিং কম্পাউন্ড, এটা রিং কম্পাউন্ডটা কিভাবে এসেছে, তো এটাকে আমরা বলি রাইবোজ সুগার, এটাকে আমরা বলি রাইবোজ সুগার। রাইবোজ সুগারের ডি কেন বলেছি, লাস্ট কার্বনের আগের কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা রাইটে থাকলে আমরা ডি বলি, ওটা আমরা প্রথম কার্ডে পড়েছি, ওটা এখনো ইম্পর্টেন্ট না। একটু খেয়াল করে দেখি, এখানে একটু গোল করে দেওয়া আছে,
এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এখানে আছে হাইড্রক্সিল গ্রুপ। আর পরের ফিগারটার মধ্যে আমরা দেখি ওটাও সেম একই ফিগার, শুধু এখানে আছে হাইড্রোজেন অর্থাৎ অক্সিজেনটা নাই। অর্থাৎ 2 নাম্বার পজিশনের হাইড্রক্সিল গ্রুপ থেকে একটা অক্সিজেন রিমুভ হলে তখন ওটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ। যেহেতু 2 নাম্বার পজিশনে হয় আমরা বলি 2-ডিঅক্সি, স্পেসিফিক ভাবে বললে 2-ডিঅক্সি, আর শুধু ডিঅক্সিরাইবোজ বললে হবে। তাহলে সুগার মূলত রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার। অ্যাকচুয়ালি সুগারের ভিন্নতার কারণেই নিউক্লিক অ্যাসিডের নাম রাইবোনিউক্লিক অ্যাসিড আর ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আরএনএ তে সুগার হিসেবে থাকে রাইবোজ সুগার, আর ডিএনএ তে সুগার হিসেবে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে আমরা একটা পড়েছি নাইট্রোজেন বেস, পিউরিন বেজেস, পাইরিমিডিন বেজেস, আর এখন আমরা দেখলাম সুগার। এখন এই নাইট্রোজেনাস বেস আর সুগার কিভাবে অ্যাটাচড হবে। আমরা নাইট্রোজেনাস বেসের ভিতরে পিউরিনে বলেছি 9 অ্যাটম, পাইরিমিডিনে বলেছি 6 অ্যাটম। ওই 9 অ্যাটম 1 2 3 4 নাম্বারিং করেছি। এখন এটাকেও যদি 1 2 3 4 নাম্বারিং করি তাহলে আমাদের কনফিউজ হয়ে যাবে এটা আসলে 1 বলতে কোন 1। এই জন্য আমরা নাম্বারিং এর ক্ষেত্রে সুগারের ক্ষেত্রে এটাকে বলি 1 প্রাইম, এটাকে বলি 2 প্রাইম, এটা 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। তাহলে আসলে রাইবোজ সুগারের 1 প্রাইমটা 1 প্রাইম অর্থাৎ প্রথম অ্যাটমটা নাইট্রোজেন বেজের সাথে অ্যাটাচড হয়, সেটা পিউরিন হোক বা পাইরিমিডিন, যেটা আমরা পরে ফিগারেই দেখব। তাহলে সুগার ইন নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডে কি কি সুগার থাকে? রাইবোজ সুগার ইন আরএনএ আর ডিঅক্সিরাইবোজ সুগার ইন ডিএনএ। ফিগারটা আগে একটু দেখি। এই যে অ্যাডেনিন যে নাইট্রোজেনাস বেস, তার 9 পজিশনের যে নাইট্রোজেন, আর রাইবোজ সুগারের 1 প্রাইম পজিশনের যে কার্বন, তার ভিতরে একটা বন্ড হয়েছে, এজন্য আমরা বলি 1 প্রাইম 9। আর যেহেতু সুগারের সাথে বন্ড, এজন্য গ্লাইকোসাইডিক বন্ড, এটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে 1 প্রাইম টু 9 গ্লাইকোসাইডিক বন্ড যখন হয়, তাহলে অ্যাডেনিন প্লাস সুগার নাম হয়ে যায় অ্যাডিনোসাইন। এখন এই সুগারটাই রাইবোজ না হয়ে যদি অক্সিজেনটা রিমুভ হয়ে, এই যে অক্সিজেন রিমুভ, তখন সেটা অ্যাডেনিনের সাথে যুক্ত হলে ডিঅক্সি অ্যাডিনোসাইন। তাহলে অ্যাডেনিন যখন রাইবোজ সুগার সাথে যুক্ত হয় নাম হয় অ্যাডিনোসাইন, আর অ্যাডেনিন যখন ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে অ্যাটাচড হয় নাম হয়ে যায় ডিঅক্সি অ্যাডিনোসাইন। ঠিক একইভাবে গুয়ানিন যখন রাইবোজ সুগারের সাথে অ্যাটাচড হয়ে যায় নাম হয়ে যায় গুয়ানোসাইন বা গুয়ানোসিন, যে যেভাবে উচ্চারণ করে। আর যখন এটা ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যুক্ত হয় নাম হয়ে যায় ডিঅক্সি গুয়ানোসাইন। অ্যাডেনিন এবং গুয়ানিন যেহেতু ডিএনএ এবং আরএনএ তে থাকে, অতএব অ্যাডিনোসাইন এবং ডিঅক্সি অ্যাডিনোসাইন দুটো, এখানেও গুয়ানোসাইন ডিঅক্সি গুয়ানোসাইন। তাহলে আমরা বলতে পারি কিভাবে এই রিংটা হয়। The atom in the ring of the base are numbered, অর্থাৎ পিউরিন বা পাইরিমিডিন বেজের মধ্যে 1 to 6 in pyrimidine আর 1 to 9 in purine। আর সুগারের মধ্যে and the carbon of pentose sugar 1 prime to 5 prime, আমি যেটা আগে ছবিতে দেখিয়েছি। এবার বন্ড, যেটা আমি ছবিতে দেখালাম, যে পেন্টোজ সুগার form a N-glycosidic linkage with pyrimidine and purine। তাহলে আলাদা আলাদা হিসেবে এরা পিউরিন বা পাইরিমিডিন এবং সুগার ছিল, কিন্তু যখন এক হয়ে গেল সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, তখন সেটার নাম হয়ে যায় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। আগের স্লাইডে আমি দেখিয়েছিলাম পিউরিনের ক্ষেত্রে, আর এই স্লাইডে আমরা পাইরিমিডিনের ক্ষেত্রে দেখি আমরা সাইটোসিন, এটা ছিল সাইটোসিন। এই সাইটোসিনের সাথে যখন রাইবোজ সুগার নাম হয়ে গেল সাইটিডিন। একটু নামটা খেয়াল করি, এটা ছিল অ্যাডেনিন,
আর যখন সুগার হয়েছে তখন অ্যাডিনোসাইন, অর্থাৎ অ্যাডিনের সাথে নিনের পরিবর্তে ওসাইন বসাচ্ছি। পিউরিনের ক্ষেত্রে ওসাইন, কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে ওসাইন না, ইডিন। সাইটোসিনের সাইট পর্যন্ত রেখে যদি ইডিন যোগ করি নাম হয়ে যায় সাইটিডিন। আর সেই সাইটোসিনটাই যখন ডিঅক্সিরাইবোজ, এই যে অক্সিজেন নাই, এর সাথে যখন অ্যাটাচড হয় তখন এটার নাম হয়ে যায় ডিঅক্সিসাইটিডিন। তো আমরা আগে 4টে পেয়েছি নিউক্লিওসাইড, অ্যাডিনোসিন, ডিঅক্সি অ্যাডিনোসিন, গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানোসিন। এখন আরো 2টো পেলাম, সাইটিডিন, ডিঅক্সিসাইটিডিন। কারণ সাইটোসিন ডিএনএও তো থাকে, আরএনএও থাকে, কিন্তু ইউরিডিন যেহেতু শুধু আরএনএতে থাকে, তো ইউরাসিল, সেক্ষেত্রে তার নাইট্রোজেনাস বেস মূলত একটাই, ইউরিডিন। ইউরাসিল সাথে রাইবোজ সুগার, ইউরিডিন। আর থাইমিন যেহেতু ডিএনএতে থাকে, তো সে বাইন্ড করে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে। থাইমিন রাইবোজ সুগারের সাথে না, ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে বাইন্ড করে, নাম হয়ে যায় ডিঅক্সিথাইমিডিন। তাহলে আমরা আসলে আগে কিভাবে তৈরি হয় এটা একটু দেখালাম। এবার আমরা নিউক্লিওসাইডের ডেফিনিশনটা এভাবে বলতে পারি। Nucleosides are compounds composed of a purine or pyrimidine base and a ribose or deoxyribose sugar. অনেক সময় আমরা ডেফিনিশনটা এভাবে বলে ফেলি যে নিউক্লিওসাইডস composed of purine and pyrimidine base and ribose or deoxyribose sugar, তাহলে আসলে ওটা কম্পোজিশন হয়ে যায়। যখন একটা নাউন অর্থাৎ যখন ডেফিনিশন বলতে যাব তখন আমরা কম্পাউন্ডসটা অ্যাড করে নিব, তাহলে নিউক্লিওসাইডস আর দা কম্পাউন্ডস। আর যদি কম্পোজিশন আসে তাহলে কম্পোস্ট অফ এটুকু। মনে রাখার জন্য আমি নিজে যখন পড়েছি যে নিউক্লিওসাইড আর টাইড পেস্ট যেন না লাগে বা কনফিউশন যেন না হয়, সাইড মানে অনলি সুগার যোগ হয়েছে, অনলি সুগার। তাহলে পিউরিন থেকে আমরা পেয়েছি অ্যাডিনোসাইন আর গুয়ানোসাইন, ডিঅক্সি অ্যাডিনোসাইন, ডিঅক্সি গুয়ানোসাইন। পিউরিনের সাথে যখন বন্ড হয়, এই যে ছবিটা 1 আর পিউরিনের ছবিটা, এই যে 1 আর 9, 1 আর 9, 1 আর 9, 1 আর 9, অর্থাৎ সুগারের 1 প্রাইম আর বেজের 9. So in a nucleoside, a sugar is attached to beta linkage at N9, 9 position of purine base. কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে N1 of pyrimidine, এই যে ছবিটা আমরা দেখি 1 1 1 1, তাহলে 1 পজিশন। তো তাহলে এই সুগারটা যখন পিউরিনের সাথে অ্যাটাচড হবে তখন 9 পজিশনের সাথে অ্যাটাচড হবে, আর যখন পাইরিমিডিনের সাথে অ্যাটাচড হবে তখন 1 পজিশনের সাথে অ্যাটাচড হবে। তাহলে বোঝার ব্যাপার এটুকুই, অ্যাকচুয়ালি বোঝার ব্যাপার এতটুকুই। পরীক্ষায় কখনো কখনো স্যাররা যারা ভালো পারে তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে নিউক্লিওসাইডের এক্সাম্পল দাও বা কি কি নিউক্লিওসাইড হতে পারে। তো সেক্ষেত্রে আমরা পরের স্লাইডটা যদি দেখি, যদিও আমরা আগে দেখে এসেছি যে অ্যাডিনিনের সাথে সুগার যোগ করলে অ্যাডিনোসাইন, গুয়ানিনের সাথে সুগার যোগ হলে গুয়ানোসাইন, ইউরাসিলের সাথে সুগার যোগ হলে ইউরিডিন, সাইটোসিনের সাথে রাইবোজ যোগ হলে সাইটিডিন। এই দুটো পরে আমরা দেখবো, এই দুটো পরে। আর যখন ডিঅক্সিরাইবোজ সুগার যোগ হয় ডিঅক্সি অ্যাডিনোসাইন, ডিঅক্সি ছোট হাতের ডি, আমরা ডিটেলস না বলি ছোট করে আমরা ছোট হাতের ডি যদি বসাই তাহলে আমরা বলি ডিঅক্সি গুয়ানোসাইন, ডিঅক্সিসাইটিডিন, ডিঅক্সিথাইমিডিন। না আমরা পিউরিনের ক্ষেত্রে যে দুটো একটু মাইনর পিউরিন বেস বলেছিলাম ও দুটোরও দুটো নিউক্লিওসাইড হয়। যেমন জ্যান্থিনের ক্ষেত্রে ঠিক একইভাবে ওসাইন, জ্যান্থিনের সাথে ওসাইন, জ্যান্থোসাইন। কিন্তু হাইপোজ্যান্থিনের সাথে যখন রাইবোজ সুগার যোগ হয় তখন নাম হয়ে যায় আয়োনোসাইন। তাহলে মূলত আসলে 8টা বলতে পারলেই হবে, অ্যাডিনিন, ডিঅক্সি অ্যাডিনোসাইন, ডিঅক্সি অ্যাডিনোসাইন, গুয়ানোসাইন, ডিঅক্সি গুয়ানোসাইন,
সাইটিডিন, ডিঅক্সিসাইটিডিন, ইউরিডিন এন্ড ডিঅক্সিথাইমিডিন। আর দুটো মাইনর হিসেবে ধরলে আয়োনোসিন এন্ড জ্যান্থোসিন। টোটাল 10টা নিউক্লিওসাইড হয়। সেই একই অ্যাডেনিন থেকে দুটো, গুয়ানিন থেকে দুটো, জ্যান্থিন থেকে একটা, হাইপোজ্যান্থিন থেকে একটা, সাইটোসিন থেকে দুটো, ইউরিডিন থেকে একটা, থাইমিন থেকে একটা, ডিঅক্সিথাইমিডিন। তাহলে আমরা অনেক সময় শর্ট নোট অফ নিউক্লিওসাইড আসে অথবা কেমিস্ট্রি অফ নিউক্লিওসাইড আসে। তো শর্ট নোট আসলে আমরা প্রথমে নিউক্লিওসাইডের ডেফিনিশন অলরেডি আমরা পড়ে এসেছি, যে কম্পাউন্ড দ্যাট কম্পোজড অফ নাইট্রোজেনাস বেস এন্ড সুগার। এরপরে কম্পোজিশনের ভিতরে আমরা দেখেছি ডিটেলস, যে সুগারের কোন পজিশনের সাথে নাইট্রোজেনাস বেসের কোন পজিশন হয়, কোন বেজের সাথে কোন সুগার লাগলে কি নাম হয়। লাস্টে আমরা শর্ট নোট হিসেবে বা ভাইবার কোশ্চেন হিসেবে অনেক সময় আমরা জিজ্ঞেস করি ফাংশন অফ নিউক্লিওসাইড। অ্যাকচুয়ালি যদিও আমরা ফাংশন অফ নিউক্লিওসাইড বলছি, কিন্তু আমরা যখন জেনেটিক্সের ভিতরে যাব বা আমরা এই ইম্পর্টেন্স দেখব নিউক্লিওটাইডের ইম্পর্টেন্সই একটা মূল ইম্পর্টেন্স। তো ঠিক একইভাবে নিউক্লিওসাইডের মূল কাজের মধ্যে একটা কাজ হচ্ছে নিউক্লিওটাইড তৈরি করা। So nucleosides form defined types of nucleotide. তাহলে এই প্রথম ফাংশনটা আমরা এটুকু বললেও চলবে। Nucleosides form defined types of nucleotide. কিভাবে? By joining of 1 or 2 or 3 phosphate. অর্থাৎ নিউক্লিওসাইডের সাথে যদি আমরা একটা ফসফেট বা দুটো ফসফেট বা তিনটা ফসফেট যোগ করি বাই এস্টার লিংকেজ, তখন সেটা নিউক্লিওটাইড হয়ে যায়। এই যে এটুকু হচ্ছে নিউক্লিওসাইড, এটুকু হচ্ছে নিউক্লিওসাইড। আর এই যখনই একটা ফসফেট যোগ হবে নিউক্লিওটাইড, বা দুটো হলেও নিউক্লিওটাইড, তিনটে হলেও নিউক্লিওটাইড। তাহলে প্রথম ফাংশন হচ্ছে ডিফাইন্ড টাইপস অফ নিউক্লিওটাইড তৈরি করে। যেমন একটা একটু আগে আমরা 10টা নিউক্লিওসাইড বললাম, তার ভিতর প্রথম যে নিউক্লিওসাইড যেটা ছিল অ্যাডিনোসাইন, প্রথমটা ছিল অ্যাডিনোসাইন। এই নিউক্লিওসাইডটা তিনটা নিউক্লিওটাইড করেছে, অ্যাডিনোসাইন মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট। তাহলে এটাই একটা মেইন ফাংশন নিউক্লিওসাইডের। আমরা বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট বা প্রিক্লিনিক্যাল সাইডে এই ফাংশনটা আমরা মূলত জানতে চাই, যে নিউক্লিওসাইড ফর্ম নিউক্লিওটাইড বাই অ্যাডিং ফসফেটস। সেকেন্ড, যারা ক্লিনিক্যাল বা পোস্ট গ্রাজুয়েটে, তাদের জন্য একটা ফাংশন ইম্পর্টেন্ট। আন্ডার গ্রাজুয়েটে যারা ভালো মার্ক পেতে চায় তাদের জন্য এটা আমরা অনেক সময় ধরি বা তারা বলতে পারলে ভালো হয়। আমরা কিছু ড্রাগস ইউজ করি, অ্যান্টিভাইরাল বা অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এগুলো কিন্তু আসলে মূলত এই যে আমরা নিউক্লিওসাইড বলছি বা পরবর্তীতে নিউক্লিওটাইডও বলবো, এই নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইডকে আরেকটু চেঞ্জ করলে এর কিছু অ্যানালগ পাওয়া যায়। যেমন আমরা একটা ছবি দেখব, এই যে আমাদের অ্যাডিনোসিন থেকে যদি ডিঅক্সি অ্যাডিনোসিন যে আমাদের নিউক্লিওসাইড, সেটার কিছু অ্যানালগ পাওয়া যায়, যেমন ডাইড্যানসিয়ন, যেটা আমরা এইডস বা এইচআইভি ইনফেকশনে ইউজ করে থাকি। এরকম ভাবে এই ডিঅক্সাইটিডিনের কিছু অ্যানালগ আছে, ডিঅক্সিগুয়ানোসিনের কিছু অ্যানালগ আছে, অ্যাবাকাভির, এন্টেকাভির, যেটা হেপাটাইটিস বি তে ইউজ হয়। ঠিক এই যে এই সবগুলো হচ্ছে আমাদের ছিল নিউক্লিওসাইড। এর অ্যানালগ গুলো বিভিন্ন ট্রিটমেন্ট পারপাসে ব্যবহৃত হয়, স্পেশালি ক্যান্সার এবং অ্যান্টিভাইরাস হিসেবে এটা ইউজ হয়। আরেকটাই চার্টে দেওয়া নেই, একটা কমন একটা অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির, যেটা আমরা ভাইরাক্স হিসেবে মার্কেটে পাওয়া যায়, যেটা হার্টপিসে আমরা ইউজ করি, বিভিন্ন ভাইরাল ইনফেকশনে ইউজ করি। এটাও কিন্তু এই নিউক্লিওসাইডের অ্যানালগ। সেই হিসেবে আমরা এই চার্টটা দেখলাম, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় আমরা সিম্পলি বলবো যে ইন মেডিসিন several nucleoside analogs are used as antiviral or anti-cancer agents.
আমি দুটো এখানে আন্ডার গ্রাজুয়েটের জন্য দুটো এক্সাম্পল যথেষ্ট। অ্যাসাইক্লোভির, ডাইড্যানোসিন। অ্যাসাইক্লোভির অ্যান্টিভাইরাল, ডাইড্যানোসিনও অ্যান্টিভাইরাল। তাহলে দুটোই, প্রথম ইউজ হচ্ছে ইট ফর্মস নিউক্লিওটাইডস, আর সেকেন্ড হচ্ছে নিউক্লিওসাইডের অ্যানালগ গুলো আমরা মেডিসিনে বিভিন্ন ড্রাগ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে যদি আমাদের শর্ট নোট অফ নিউক্লিওসাইড আসে, আমরা ডেফিনেশনটা দিব, তার কেমিস্ট্রি অর্থাৎ কিভাবে ফর্ম হয় নিউক্লিওসাইডটা, কোন কোন বন্ডের মাধ্যমে ফর্ম হয় সেটা দিব। আর থার্ড নাম্বারে আমরা কিছু এক্সাম্পল দেব নিউক্লিওসাইডের, আর 4 নম্বরে নিউক্লিওসাইডের ফাংশন বা ইম্পর্টেন্স। একটু আসলে বোর্ডিং এর মতোই বা একটু কাটকোট্টা জাতীয় টপিকস, কিন্তু এই যতটুকু যা বলা হচ্ছে এর ভিতরে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো ফিগারে দিয়ে দেখাচ্ছি একটু বুঝে রাখলে পর নিজেরা যখন পড়তে যাবো আর সহজে বুঝতে পারবো। তাহলে এ পর্যন্ত আমরা ডিসকাস করলাম মলিকুলার বায়োলজি কাকে বলে, জেনেটিক্স কাকে বলে, নিউক্লিক অ্যাসিড কাকে বলে। নিউক্লিক অ্যাসিডের কম্পোজিশন তিনটা, নাইট্রোজেন বেস, সুগার আর ফসফেট। এর মধ্যে নাইট্রোজেন বেস আর সুগার যোগ হলে নিউক্লিওসাইড তৈরি হয়। এতক্ষণ পর্যন্ত আমরা নিউক্লিওসাইড আমরা ডিসকাস করলাম। এবার লাস্ট যে এটার সাথে আবার ফসফেট যোগ হলে নিউক্লিওসাইডের সাথে তখন নিউক্লিওটাইড তৈরি হয়, আমরা সেটা ডিসকাস করব। নিউক্লিওটাইড এবং আন্ডারগ্রাজুয়েট পরীক্ষায় মূলত নিউক্লিওটাইডটাই বেশি আসে, বা ভাইভাতেও নিউক্লিওটাইডের ডেফিনিশন, কিছু এক্সাম্পল এবং ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো শর্ট নোট হিসেবে নিউক্লিওটাইডও আসে। তাহলে আমরা ওই আবার ফিরে যাই সেই ডিএনএ এর মধ্যে বা আরএনএ এর মধ্যে তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত হয় নিউক্লিওটাইড, নাইট্রোজেনাস বেস, সুগার, ফসফেট। আমরা একটু আগে নিউক্লিওসাইড যখন দেখেছি তখন দেখেছি সুগারের 1 প্রাইম, এটা 2 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 4 প্রাইম, এটা 5। তো যখন টাইড হতে যাবে তখন এর 5 প্রাইম কার্বনটা ফসফেটের সাথে যুক্ত হবে, 1 প্রাইমটা যুক্ত হবে নাইট্রোজেনাস বেসের সাথে, এটা পিউরিন হোক বা পাইরিমিডিন হোক। পিউরিন হলে 9 অ্যাটম আর পাইরিমিডিন হলে 1, আর 5 প্রাইমটা যোগ হবে ফসফেটের সাথে, এই 5 প্রাইমটা ফসফেটের সাথে যোগ হলো। এবার আমরা ডেফিনিশন অফ নিউক্লিওটাইড আগেও আমরা বলেছি, যখন আমরা নিউক্লিক অ্যাসিডের ডেফিনিশন বলতে যাচ্ছিলাম ওখানে বলেছি নিউক্লিওটাইডস আর কম্পাউন্ডস composed of purine or pyrimidine nitrogenous base, a ribose or deoxyribose sugar, 1 or 2 or 3 phosphate group. Actually composition গুলো যে কম্পাউন্ডের মধ্যে আছে তারাই নিউক্লিওটাইড। Nucleotide are the compounds composed of purine, pyrimidine, purine অথবা pyrimidine, যে কোনো একটা, কিন্তু একসাথে দুটো না, আর রাইবোস অথবা ডিঅক্সিরাইবোস, আর একটা হবে অথবা দুটো হবে অথবা তিনটা হবে। নিউক্লিওটাইডস আর প্রোডিউসড বাই ফসফোরাইলেশন অফ নিউক্লিওসাইড। আমরা একটু যেটা বলেছিলাম নিউক্লিওসাইডের 5 প্রাইম অ্যাটমের সাথে ফসফেট যোগ হওয়াটাকে আমরা বলি ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন অফ নিউক্লিওসাইডস বাই স্পেসিফিক কাইনেস। এটা যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হলে সেই কেমিক্যাল রিঅ্যাকশনটা স্টিমুলেটেড হয়, তো সেখানে কাইনেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন দ্য সেল অন দ্য সুগারস প্রাইমারি অ্যালকোহল গ্রুপ, অর্থাৎ রাইবোস সুগারের যে OH, আমরা ছবিটা যদি দেখি এই রাইবোস সুগারের এখানে এই ওর সাথে একটা H ছিল, আর এটা হচ্ছে ফসফেট, তাহলে ফসফেটের সাথে রাইবোস সুগারের অ্যালকোহল গ্রুপ অ্যাটাচড হয়। তো মূলত কথা 5 প্রাইম কার্বনের সাথে একটা ফসফেট যোগ হয়, আর প্রাইমারি অ্যালকোহল গ্রুপ অর্থাৎ OH গ্রুপের সাথে রাইবোস সুগারের OH গ্রুপের সাথে ফসফেটটা যোগ হয়। এবং ওই একটু আগে বলেছি ফসফেট যে যুক্ত হয় এটাকে আমরা এস্টার বন্ড বা এস্টার লিংক বলি। ফসফেট অ্যাডেড টু নিউক্লিওসাইড থ্রু এস্টার বন্ড অর লিংক টু ফর্ম নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ যখন একাধিক নিউক্লিওটাইড হতে থাকে তখনও এটার একটা ইম্পর্টেন্ট ভূমিকা থাকে।
এই যে ছবিগুলোর ভিতরে সব নিউক্লিওটাইডের এখানে ডিঅক্সি সুগার দেওয়া করা আছে, এটা অ্যাডেনিন, এটা একটা ফসফেট, তাহলে ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট, এটা গুয়েনিন, তাহলে ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, এটা সাইটিডিন, তাহলে ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট, ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট। স্লাইডটা ডিটেলস লেখা, এত ডিটেলস লেখা না দরকার, আসলে ফর্মুলাটা বুঝলেই হবে। ফর্মুলাটা বুঝলেই হবে যে আমরা যখন বেস হিসেবে অ্যাডেনিনকে ইউজ করি, তার সাথে যখন নরমাল রাইবোজ সুগার যোগ হয় তখন নাম হয়ে যায় অ্যাডেনোসাইন। তার সাথে যে একটা ফসফেট যোগ হয় অ্যাডেনোসিন মনোফসফেট, দুটা ফসফেট যোগ হলে অ্যাডেনোসিন ডাইফসফেট, তিনটা ফসফেট যোগ হলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। বা ঠিক একইভাবে এই অ্যাডেনিন যদি ডিঅক্সিরাইবোজ সুগার সাথে যোগ হয় তখন নিউক্লিওসাইড হয় ডিঅক্সি অ্যাডেনোসাইন, আর নিউক্লিওটাইড হতে পারে তিনটা, ডিঅক্সি অ্যাডেনোসাইন মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট। তার মানে একটা অ্যাডিনোসিন থেকে 6টা নিউক্লিওটাইড হতে পারে। অ্যাডিনোসিন দিয়ে 3টা নিউক্লিওটাইড, অ্যাডিনোসিন দিয়ে 3টা নিউক্লিওটাইড গুয়ানোসিন থেকে। ঠিক একইভাবে অ্যাডিনোসিন থেকে আর ডিঅক্সি অ্যাডিনোসাইন থেকে। ঠিক একইভাবে গুয়ানোসিন থেকে 3টা, ডিঅক্সি গুয়ানোসিন থেকে 3টা, সাইটোসিন থেকে 3টা, ডিঅক্সি সাইটিডিন থেকে 3টা। তাহলে অ্যাডেনিন, গুয়েনিন এবং সাইটোসিন থেকে 3, 6, 18টা নিউক্লিওটাইড আমরা পাই। কিন্তু ইউরাসিল থেকে আমরা 3টা পাই, কারণ ইউরাসিলের নিউক্লিওসাইড একটাই, ইউরিডিন, যেটা আরএনএতে থাকে। আর থাইমিন থেকে আমরা 3টে নিউক্লিওটাইড পাই। তাহলে আগে ছিল 18 আর 3 21 আর 3 24, টোটাল 24 নিউক্লিওটাইডস। আমরা নিউক্লিওসাইড 10টা বলেছিলাম আমরা, যেটা মাইনর যে জ্যান্থিন আর হাইপোজ্যান্থিন ধরে, কিন্তু মেজর থেকে আমরা 8টা পেয়েছিলাম, 8টা নিউক্লিওসাইড। তার 5টা নাইট্রোজেনাস বেস থেকে আমরা 8টা আমরা ওখানে পেয়েছিলাম, আর এখানে আমরা পাচ্ছি 24টা, এখানে আমরা পাচ্ছি 24টা নিউক্লিওটাইড। এই যে প্রত্যেকটা থেকে আবার মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট। এছাড়া যে আয়োনোসিন থেকেও আয়োনোসিন, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট হতে পারে। তাহলে যদি আমাদেরকে এক্সাম্পল বলে, এক্সাম্পল বললে আসলে ভাইবাতে 2-1টা বললেই হবে। অ্যাডেনিন, গুয়েনিন থেকে অ্যাডেনোসিন মনোফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই 3টাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় কাজে লাগে। আর গুয়ানিন থেকে গুয়ানোসিন মনোফসফেটও বিভিন্ন জায়গায় কাজে লাগে। বাকিগুলো লাগে, অল্প কিছু এক্সাম্পল দিয়ে দিলে হবে। কিন্তু মেজর নাইট্রোজেনাস বেস থেকে 24টা নিউক্লিওটাইড আমরা পেয়ে থাকি। নিউক্লিওটাইড যদি শর্ট নোট আসে তাহলে ডেফিনিশন সাথে সেটার কম্পোজিশন বা স্ট্রাকচার কিছু এক্সাম্পল আমরা দিলাম। এরপর আমরা জানি শর্ট নোট যখন আসে তখন যত পয়েন্ট হয় তত মার্কটা একটু বাড়ে। আর কখনো কখনো পোস্ট গ্রাজুয়েশনে কিছু এমসিকিউতেও আসে। সেই হিসেবে পরে যে স্লাইডটা দেখাবো এটা অতটা গুরুত্বপূর্ণ না, যারা একটু বেশি ভালো মার্ক পেতে চাই তাদের জন্য অনেক সময় এই জিনিসটা উপকারী হয়। যে এই নিউক্লিওটাইড গুলো আমাদের বডিতে তো থাকে, বিভিন্ন ধরনের সেলে থাকে, কোন সেলে কোন ধরনের নিউক্লিওটাইড গুলো বেশি থাকে, তো সেটাকে আমরা একটা পয়েন্ট দিয়েছি, ডিস্ট্রিবিউশন অফ নিউক্লিওটাইডস। ডিস্ট্রিবিউশন অফ নিউক্লিওটাইডস, আরবিসি তে অ্যাডেনিন নিউক্লিওটাইডস গুলোই বেশি থাকে, অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট গুলো বেশি থাকে। আর লিভার সেল এবং আদার টিস্যুতে ইউডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকুরোনিক অ্যাসিড, এনএডি, এনএডিএস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসলে নিউক্লিওটাইডের আবার ফার্দার ডেরিভেটিভস, আরো কিছু চেঞ্জ হয়ে এই জিনিসগুলো তৈরি হয়। এগুলো লিভার সেল এবং আদার টিস্যুতে থাকে। তাহলে ডিস্ট্রিবিউশনটা আমি আগেই বলেছি, এটা ম্যান্ডেটরি না আন্ডার গ্রাজুয়েটের জন্য, যারা ভালো মার্ক পেতে চায় তাদের জন্য কখনো কখনো এটা জানা থাকলে ভালো হয়। এই যে ইউডিপি গ্লুকোজ লিভার সেলে থাকে, এটাই লিভারে কনজুগেশনে হেল্প করে। গ্লুকুরোনিক অ্যাসিড আর যখন হয়, তারপরে এই ইউডিপি গ্লুকোজ গ্লাইকোজেন সিনথেসিসের সময় ইউজ হয়, জাস্ট একটু আইডিয়া পাওয়ার জন্য। এরপরের পয়েন্ট হচ্ছে প্রপার্টিজ অফ নিউক্লিওটাইডস। এটাও অ্যাকচুয়ালি আন্ডার গ্রাজুয়েটে অতটা ইম্পর্টেন্ট না। আন্ডার গ্রাজুয়েটের জন্য ডেফিনেশন,
স্ট্রাকচার, এক্সাম্পল, ফাংশন। কিন্তু যদি একটু ভালো ডিটেলস নলেজ চাই বা একটু এমসিকিউ গুলো ভালো পাতে চাই বা পজিশন পরীক্ষার জন্য, তো এখানে নিউক্লিওটাইড সম্পর্কে কিছু প্রপার্টি এখানে আছে। এক নম্বর হচ্ছে এটা সলিবল ইন অ্যাকুয়াস সলিউশন। আমরা যেমন প্রোটিনটা সলিবল বলেছি, কার্বোহাইড্রেট সলিবল বলেছি, ঠিক এই নিউক্লিওটাইডস গুলো সলিবল। কারণ এটার মধ্যে যে ফসফেট আছে, ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট, এটা হাইলি পোলার। এই ফসফেটের জন্য এটা ওয়াটার সলিবল। সো ডিউ টু হাইলি পোলার ফসফেট, নিউক্লিওটাইডস আর সলিবল ইন অ্যাকুয়াস সলিউশন। এটা এক নম্বর প্রপার্টি। সেকেন্ড, যে এটা ওয়াটার ছাড়া অ্যালকালি বা অ্যাসিডে দিলে কি অবস্থা হয়। আমরা যদি অ্যালকালি অথবা ডাইলিউট অ্যাসিডে দেই, তারপরেও এটা স্টেবল থাকে। কারণ এন গ্লাইকোসাইডিক বন্ড অফ পিউরিন নিউক্লিওসাইড ইজ স্টেবল। কিন্তু পাইরিমিডিনের ক্ষেত্রে সেরকম না, পিউরিনের ক্ষেত্রে। এর জন্য সেকেন্ড প্রপার্টি বললাম, এন গ্লাইকোসাইডিক বন্ড অর্থাৎ 1'9 যে গ্লাইকোসাইডিক বন্ড of purine nucleotide is stable to alkali. অ্যালকালিতে এটা স্টেবল থাকে, বাট ডাইলেট টু অ্যাসিড অর টেম্পারেচার। কিন্তু যদি এটা অ্যাসিডের মধ্যে রাখা হয় অথবা হাই টেম্পারেচার দেওয়া হয়, তাহলে কিন্তু এই বন্ডটা তখন ডিসোসিয়েট হয়ে যাবে। তখন এই নিউক্লিওটাইডটা, পিউরিন নিউক্লিওটাইড গুলো স্টেবল থাকবে না। অ্যালকালিতে স্টেবল, কিন্তু অ্যাসিড আর টেম্পারেচারতে এটা লায়েবল। এই জন্য এমসিকিউতে কখনো কখনো এইভাবে আসে বা ভাইভাতে ভালো মার্ক পেতে চায়। থার্ড, নিউক্লিওটাইড। এই যে আমরা দেখলাম প্রায় 24টার মতো নিউক্লিওটাইড, এরপর আনইউজুয়াল কিছু বেস থেকেও কিছু নিউক্লিওটাইড। এটা কোনটা কেমন, এটা এটা সেপারেট করার জন্য আমরা কিছু প্রসেস মাধ্যমে সেপারেট করতে পারি। এটাকে আমরা বলি ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। সো মূল কথা হচ্ছে নিউক্লিওটাইডস ক্যান বি সেপারেটেড বাই ক্রোমাটোগ্রাফি। বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি দ্বারা অ্যাডিনোসিন জাতীয় নিউক্লিওটাইড গুলো একদিকে, গুয়ানোসিন জাতীয় একদিকে, অ্যাকচুয়ালি এগুলোর মুভমেন্টের উপর নির্ভর করে এরা এক এক জায়গায় স্টে করে। আমরা যে পেপার ক্রোমাটোগ্রাফির একটা ফিগার, এই যে এইটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা এক এক ধরনের নিউক্লিওটাইডের এক একটা কালার। এটা মূলত তাদের মুভমেন্ট বা মোবিলিটির উপর নির্ভর করে এক একটা জায়গায় পজিশন নেয়। আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্য, নিউক্লিওটাইডস strongly absorb ultraviolet ray, so can be easily detected. এটা যেহেতু আল্ট্রাভায়োলেট রে কে অ্যাবজর্ব করে, অতএব এটাকে আমরা ডিটেক্ট করতে পারবো অ্যাবজর্বেন্স 260 ন্যানোমিটার। 5, পিউরিন হ্যাজ এ স্ট্রঙ্গার অ্যাবজর্পশন ক্যাপাসিটি দ্যান পাইরিমিডিন। পাইরিমিডিনের তুলনায় পিউরিন বেশি অ্যাবজর্ব হয়, এটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি তার আছে। আমি আগেই বলেছি যে এই যে বৈশিষ্ট্যগুলো দিলাম নিউক্লিওটাইডের, আন্ডার গ্রাজুয়েটে এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কিছু নলেজ বা ইনফরমেশন জানা থাকলো। আর কখনো কখনো এমসিকিউতে আসে, পজিশনে এমসিকিউতে আসে, এর জন্য আমি এটা দিয়েছি। বেসিক মূল ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন অর ইম্পর্টেন্স অফ নিউক্লিওটাইড। আমরা আমাদের লেকচারের শেষের দিকে চলে এসেছি। আসলে আজকে প্রথম দিকে কিছু টাইম লস হয়েছে সিস্টেমের জন্য, তো আমরা শেষের দিকে চলে এসেছি। বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ফাংশন অর ইম্পর্টেন্স অফ নিউক্লিওটাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাইবার জন্য ইম্পর্টেন্ট, রিটেনেও যখন আমরা মার্ক দিতে যাই, শর্ট নোট হিসেবে আসলে ডেফিনিশন, কম্পোজিশন, এক্সাম্পল, ফাংশন। প্রথম ফাংশনটা অর্থাৎ জেনেটিক্সে নিউক্লিওটাইডসে কি রোল, অর্থাৎ ডিএনএ বা আরএনএতে কি রোল। এই নিউক্লিওটাইডস আর দ্য বিল্ডিং ব্লকস অর মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, তাদের বিল্ডিং ব্লকস বা মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। এই ফাংশনটা আসলে প্রথমেই বলা উচিত, কারণ আমরা 1 নম্বর হচ্ছে এটা জেনেটিক্সে আমরা পড়ছি, 2 নম্বর অন্য ফাংশনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু নিউক্লিওটাইডের মূল ফাংশনদের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো নিউক্লিক অ্যাসিড তৈরি করে। সেকেন্ড, এই নিউক্লিক অ্যাসিড তৈরি করা ছাড়াও আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন মেটাবলিজমের সময় আমরা দেখেছি এনার্জি ক্যালকুলেশন, এনার্জি কম্পাউন্ড, হাই এনার্জি কম্পাউন্ড, এটিপি, এডিপি, এগুলো কিন্তু এক এক ধরনের নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের একটু চেঞ্জ করে
আরো কিছু নিউক্লিওটাইড কম্পাউন্ডস হয়। এটিপি এডিপি এগুলো তো একদম ডাইরেক্টলি, এছাড়া তাদের কিছু ডেরিভেটিভস হয়। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি nucleotides can act as high energy intermediates or compound, যেমন এটিপি, জিটিপি, ইউটিপি। তাহলে মূল কথা হচ্ছে can act as high energy intermediates বা high energy compounds। এই কম্পাউন্ডস গুলো participate in energy metabolism, এনার্জি মেটাবলিজমে পার্টিসিপেটস করে। তাহলে এক নম্বর ফাংশন বললাম it is the monomer of nucleic acid, সেকেন্ড বললাম act as energy intermediates that participates in energy metabolism। তাহলে নিউক্লিওটাইড গুলো এনার্জি মেটাবলিজমে পার্টিসিপেটস করে। তিন নম্বর ফাংশনটা যারা ফিজিওলজি ভালো আইডিয়া আছে তাদের জন্য খুব সহজ হবে, আমরা বায়োকেমিস্ট্রিতেও পড়িয়ে থাকি। এই যে সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, এগুলা ছাড়াও আরো কিছু, সোজা কথা ফিজিওলজিক্যাল মেডিয়েটর। নিউক্লিওটাইডস অ্যাক্ট অ্যাজ ফিজিওলজিক্যাল মেডিয়েটরস। বিশেষ করে সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি এগুলো ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। আমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়েছি তখন আমরা দেখেছি সেকেন্ড মেসেঞ্জার কাকে বলে। তো তখন সেখানে আমরা দেখেছি সাইক্লিক কোন কোন হরমোন সাইক্লিক এমপি মেকানিজমের মাধ্যমে কাজ করে, কোনটা সাইক্লিক জিএমপি। তো এই যে এএমপি জিএমপি এগুলো কিন্তু নিউক্লিওটাইডস। সেকেন্ড এডিপি যে নিউক্লিওটাইডসটা, এটা প্লেটলেট অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করে, প্লেটলেট অ্যাগ্রিগেটর। থার্ড জিটিপি যে নিউক্লিওটাইডটা, ইট বাউন্ড জি প্রোটিন দ্যাট হেল্পস ইন সিগন্যাল ট্রান্সডাকশন। আমরা নার্ভাস সিস্টেমে যে দেখেছি সিগন্যাল ট্রান্সডাকশন হয়, সেখানে জি প্রোটিন প্রয়োজন হয়। তো জি প্রোটিনের সাথে জিটিপিটা বাউন্ড হতে হয়। তো হেডিংটা হচ্ছে ফিজিওলজিক্যাল মেডিয়েটরস। এর ভিতরে মূলত সাইক্লিক এমপি আর জিএমপি এই ফাংশনটা আমরা খুব এক্সপেক্ট করি, যে নিউক্লিওটাইডস ক্যান অ্যাক্ট অ্যাজ সেলুলার সেকেন্ড মেসেঞ্জার, ইন্ট্রাসেলুলার সেকেন্ড মেসেঞ্জার। এক নম্বর পড়লাম আমরা মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, সেকেন্ড পেলাম যে অ্যাক্ট অ্যাজ এনার্জি কম্পাউন্ড, পার্টিসিপেট ইন এনার্জি মেটাবলিজম। থার্ড হচ্ছে অ্যাক্ট অ্যাজ ফিজিওলজিক্যাল মেডিয়েটর, যেমন সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, এডিপি, জিটিপি। ফোর্থ আমরা মেটাবলিজমে দেখেছি বিভিন্ন কোএনজাইম এনএডি, এফএডি, কোএইচ, এনএডিপি, এগুলো কিন্তু এই নিউক্লিওটাইডস থেকে আসে। সো নিউক্লিওটাইডস আর কনস্টিটিউয়েন্টস অফ মেনি কোএনজাইমস, নট অল। যেমন থায়ামিন পাইরোফসফেট, সেটা থায়ামিন ভিটামিন থেকে এসেছে, নিউক্লিওটাইড থেকে না। কিন্তু এনএডি, এফএডি, কোএনজাইম এ, এগুলো নিউক্লিওটাইডস থেকে। 4 নাম্বার, এই 4 নম্বর পর্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবাইকে বলতেই হবে ভাইভাতেও বা রিটেনে। 1 নম্বর মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, 2 নম্বর অ্যাক্ট অ্যাজ হাই এনার্জি কম্পাউন্ডস, পার্টিসিপেট ইন এনার্জি মেটাবলিজম। থার্ড হচ্ছে অ্যাক্ট অ্যাজ ফিজিওলজিক্যাল মেডিয়েটরস লাইক সাইক্লিক এএমপি, জিএমপি। ফোর্থ হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ মেনি কোএনজাইম। এরপরে আর 4টি ফাংশন আছে, এগুলো বলতে পারলে ভালো। Nucleosides serve as carriers of active intermediates. গ্লাইকোজেন মেটাবলিজমের সময় যখন গ্লাইকোজেনেসিস হয়, তখন ইউডিপি গ্লুকোজটা ক্যারিয়ার হিসেবে কাজ করে। আবার সিডিপি কোলিন, এটা ক্যারিয়ার অফ ফসফোলিপিড। এগুলো মেটাবলিজমের সময় ডিসকাস আমরা ডিটেইলস করেছি। তাহলে এটা ক্যারিয়ার অফ অ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস হিসেবেও কাজ করে। 6 nucleoside act as allosteric effector and regulate many pathways of metabolism. আমরা যখন এনজাইম পড়েছি তখন আমরা দেখেছি যে অ্যালোস্টেরিক সাইট আছে, অ্যালোস্টেরিক ইনহিবিটর আছে, ইফেক্টর আছে। এই নিউক্লিওসাইড গুলো একটা সেলের বায়োকেমিক্যাল প্রসেসে ইফেক্টর বা ইনহিবিটর এই ব্যাপারগুলোতে হেল্প করে থাকে। এটাও এতটা ইম্পর্টেন্ট না, এর জন্য আমি শেষের দিকে দিয়েছি। যারা মেটাবলিজম যারা একটু ডিটেইলস পড়েছে তাদের ধারণা আছে। এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন। আসলে 4 নম্বরের পরে 5 নম্বর ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ফাংশনটা এটাই। নিউক্লিওসাইড হেল্পস ইন সিনথেসিস অফ নিউক্লিওটাইড অ্যানালগস। আমরা যখন নিউক্লিওসাইডের সময় নিউক্লিওসাইড অ্যানালগ বলেছিলাম, এখানেও নিউক্লিওটাইডস অ্যানালগ আছে যেগুলো কেমোথেরাপিতে ইউজ হয়।
এবং অন্যান্য ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। যেমন অ্যালোপিউরিনল, এটা একটা নিউক্লিওটাইড অ্যানালগ, যেটা ইউরেসেমিয়া এন্ড গাউট অর্থাৎ বাতের জন্য যে ড্রাগ ইউজ করা হয়, এটা কেমিক্যালি অ্যালোপিউরিনল নামে একটা ড্রাগ ইউজ করা হয়। এটা আর কিছুই না, এটা একটা নিউক্লিওটাইড অ্যানালগ। 8 নম্বর ফাংশন, নিউক্লিওটাইডস হ্যাভ অ্যাবিলিটি টু অ্যাবজর্ব আল্ট্রাভায়োলেট লাইট আপ টু 260 ন্যানোমিটার। এটা আসলে আমি বৈশিষ্ট্যের মধ্যেও বলেছি, আবার এখানেও বললাম। তো এটা এত ইম্পর্টেন্ট না, মূলত প্রথম 4টে এবং এই 7 নাম্বার, নিউক্লিওটাইড হেল্পস ইন দা synthesis of nucleotide analog that are used in chemotherapy. তো আমরা নিউক্লিওটাইডের ডেফিনিশন পেলাম, স্ট্রাকচার পেলাম, এক্সাম্পল পেলাম, তারপর কিছু প্রপার্টিজ আমরা বলেছি, ডিস্ট্রিবিউশন বলেছি, শেষে ফাংশন বলেছি। এখন এই নিউক্লিওসাইড গুলো আমরা যেভাবে দেখলাম যে অ্যাডেনিনের সাথে সুগার, সুগারের সাথে অ্যাডেনিন, অ্যাডেনোসাইন, আরেকটা ফসফেট, অ্যাডেনোসিন মনোফসফেট, এটা কি এত সহজেই তৈরি হয়? বা অ্যাডিনোসিন বা অ্যাডেনিন, এই যে নিউক্লিওটাইড গুলো, এর ফ্রি বেস অথবা নিউক্লিওসাইড অথবা নিউক্লিওটাইড যে কোনোটা, সেটা হতে পারে অ্যাডেনিন, অ্যাডিনোসাইন বা নিউক্লিওটাইড। এগুলো আমরা যখন নিউক্লিক অ্যাসিডটা ডিগ্রেডেশন হয়, আমাদের ডিএনএ বা আরএনএ ডিগ্রেডেশন হয়, তখন নিউক্লিয়াসের এনজাইমের মাধ্যমে তখন ওগুলো ভেঙে ভেঙে প্রথমে নিউক্লিওটাইড হয়, সেখান থেকে আবার ভেঙে নিউক্লিওসাইড, নাইট্রোজেনাস বেস, এগুলো আলাদা আলাদা পাওয়া যায়। তো এটা একটা জাস্ট ভূমিকা যে নিউক্লিওটাইড আমরা দেখলাম, কিন্তু এগুলো সিনথেসিস হওয়া এবং ভেঙে যাওয়া, যেটাকে আমরা বলি মেটাবলিজম, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। এটা এত সহজ না, জাস্ট সুগারের সাথে যুগ হলো অ্যাডিনোসিন, তার ফসফেট যুগ হলো অ্যাডিনোসিন মনোফসফেট, এরকম না। বা একটা অ্যাডিনোসিন মনোফসফেট আর একটা অ্যাডিনোসিন মনোফসফেট যুক্ত হলো, তো ডিএনএ হয়ে গেল, আরএনএ হয়ে গেল, আসলে এরকম না। এটার জন্য একটা প্রসেস আছে, এগুলোকে আমরা বলি মেটাবলিজম অফ পিউরিন অর পাইরিমিডিন নিউক্লিওটাইডস। তো নেক্সট ক্লাসে আমরা সেটা ডিসকাস করব। আমার নেক্সট ক্লাসে সোমবার, যেটা 12টার দিকে হবে, ওটাই আমরা মেটাবলিজম অফ পিউরিন এন্ড পাইরিমিডিন নিউক্লিওটাইডস আলোচনা করব। আর সেলবেস পাথওয়ে এটা আছে, এটা আন্ডার গ্রাজুয়েটে মাঝে মাঝে একটা শর্ট নোট আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, বিশেষ করে যারা ভালো মার্ক পেতে চায়, কিন্তু এটা অনেকটা জটিল লাগে। বিশেষ করে ওই যে মেটাবলিজম অর্থাৎ সিনথেসিস অফ পিউরিন নিউক্লিওটাইডস, সিনথেসিস অফ পাইরিমিডিন নিউক্লিওটাইডস, এটা একটু জটিল মনে হয়। লিপিং কোডে যেভাবে আছে বা টেক্সট বইয়ে যেভাবে আছে, একটু পড়ে বুঝতে একটু কষ্টই হয়। তো আমি আমার নেক্সট ক্লাসে যথাসম্ভব ইজিলি এবং ফিগার দেখায় আমি পিউরিন অ্যানাবলিজম বা সিনথেসিস, পিউরিন ক্যাটাবলিজম বা ডিগ্রেডেশন, পাইরিমিডিন অ্যানাবলিজম বা ডিগ্রেডেশন এবং তাদের সালভেজ পাথওয়েটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। এ পর্যন্ত যেটুকু হয়েছে, অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ক্লাস, আমি জানি না আসলে কতটা ইন্টারঅ্যাক্ট করতে পারলাম তোমাদের সাথে, বা কিভাবে তোমাদের ফিডব্যাক গুলো জানতে পারা যাবে। তো আমি আস্তে আস্তে জেনে যাব জিনিসটা। তো এই পর্যন্ত ক্লাসে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো জানার কিছু থাকে, তো আমার যে লেকচার স্লাইড যেভাবে দিয়েছি ওখানে মেসেজ করে তোমরা জিজ্ঞেস করতে পারো, আবার আমার ইসে থেকেও জিজ্ঞেস করতে পারো। তো এই পর্যন্ত আজকেই আমাদের ক্লাস থাকবে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট মানডেতে আমরা 12টার দিকে আমরা আমাদের ক্লাস শুরু করবো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।